হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 5.2-এর 3-এর দাগ থেকে এই 6-এর দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি সমাধান করাবো। এর আগের ক্লাসে এই 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে 3-এর দাগ থেকে শুরু করা যাক। দেখো, বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। তাহলে একের দাগ এটা দেখো, এখানে 3খানা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে। প্রথমটা x+5, দ্বিতীয়টা x-5 আর তৃতীয়টা 5x। এই 3খানা বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজতে হবে। তো এই পার্থক্য খোঁজাটা খুবই সহজ। আমরা শুধু এই 3খানা বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখে দেবো, তাহলেই তাদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। বুঝতে পারলে? তো দেখো তোমরা, দেখো 3-এর দাগের একেরটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে x+5। তাহলে x+5 এটাকে আমরা কথায় লিখব। একটি বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে কথায় লিখতে হয় সেটি আমি তোমাদের আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি একবার দেখে নিও, তাহলে এই অঙ্কগুলি বুঝতে এবং পরবর্তী অঙ্কগুলির সমাধান করতে খুবই সুবিধা হবে। বুঝতে পেরেছ? তো দেখো, প্রথমে x+5, তাহলে এটাকে কোথায় প্রকাশ করব? তাহলে লিখব যে x ও 5-এর সমষ্টি। বুঝতে পারলে? এর পরেরটা দেখো, x-5 রয়েছে, তাহলে x-5 এটাকে কথায় লিখলে কি হবে বলো তো? দেখো, x থেকে 5 কি রয়েছে? বিয়োগ। তাহলে লিখবো x থেকে 5 বিয়োগ। বুঝতে পারলে? এর পরেরটা দেখো, কি ছিল? 5x। তাহলে এটাকে আমরা লিখবো, দেখো 5x মানে কি? x এর কত গুণ? 5 গুণ। তাহলে এটাই লিখবো আমরা। তাহলে x এর 5 গুণ। বুঝতে পারলে? এগুলো খুবই সোজা। এরপরে দেখো 2-এর দাগেরটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে 2p+3। 2p+3, তাহলে এটাকে আমরা কি লিখবো? দেখো 2p রয়েছে, 2p মানে কি? p এর দ্বিগুণ। তাহলে p এর দ্বিগুণের সাথে 3-এর কি? দেখো সমষ্টি যোগ রয়েছে। তাহলে আমরা এইটাই লিখবো যে p এর দ্বিগুণের সাথে 3-এর সমষ্টি। বুঝতে পারলে? এর পরের রাশিমালাটা দেখো, 2p-3। তাহলে দেখো এটা ঠিক আগের মতো করেই লিখবো। দেখো p এর দ্বিগুণের থেকে 3 কি রয়েছে? বিয়োগ রয়েছে। তাহলে এটা আমরা লিখে দেবো যে p এর দ্বিগুণের থেকে 3 বিয়োগ। বুঝতে পারলে? এর পরের সংখ্যামালাটা দেখো, 3p+2। তাহলে এবার এইটা লক্ষ্য করো, দেখো এখানে p এর কত গুণ রয়েছে? p এর 3 গুণ। তাহলে p এর 3 গুণের সাথে 2-এর সমষ্টি। তাহলে এটাই লিখবো, p এর 3 গুণের সাথে 2-এর সমষ্টি। বুঝতে পারলে? তাহলে এটাই কথায় প্রকাশ হয়ে গেল। এর পরের সংখ্যামালাটা ছিল 3p-2। 3p-2, তাহলে এটা লিখবো কি? p এর 3 গুণের থেকে 2 বিয়োগ। p এর 3 গুণের থেকে 2 বিয়োগ। তাহলে দেখো আমরা এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে কথায় লিখলাম এবং তাদের মধ্যে পার্থক্য খুঁজে পেলাম। বুঝতে পারলে? এর পরের দাগেরটা দেখো, 3-এর দাগেরটা চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে দেখো, প্রথমে আমাদের চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করতে হবে, তারপর তাদের মধ্যে পার্থক্য খুঁজতে হবে। বুঝতে পারলে? তো চলো প্রথমে আমরা সংখ্যামালা 4টে তৈরি করে নিই। দেখো 3-এরটা, তো প্রথমে আমরা এইভাবে লিখে নেব যে চল x ও ধ্রুবক 6 সংখ্যা দিয়ে তৈরি 4টে বলেছিল, 4টি সংখ্যামালা হলো, দেখো চল হচ্ছে x আর ধ্রুবক হচ্ছে 6। তাহলে আমরা লিখছি একটা সংখ্যামালা x+6,
হয়ে গেল। দেখো এখানে চল হচ্ছে এক্স আর ধ্রুবক 6, একটা সংখ্যামালা তৈরি করে ফেললাম। আর একটা লিখছি এক্স মাইনাস 6, আর একটা হয়ে গেল। আর একটা লিখছি 6x, তিনটে হলো। আর একটা লিখতে হবে, আর একটা লিখছি এক্স গ্রেটার দেন 6। তোমরা এখানে এক্স বাই 6ও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? যে কোনো চারটে লিখলেই হবে। এবারে দেখো, এবার এদের মধ্যে পার্থক্য খুঁজবো, তার মানে এগুলোকে আমরা কথায় লিখব। তাহলে প্রথমে এক্স প্লাস 6, তাহলে এটা কথায় লিখলে কি হবে? এক্স ও 6-এর সমষ্টি, 6-এর সমষ্টি হয়ে গেল। এর পরেরটা দেখো এক্স মাইনাস 6, তাহলে লিখবো ঠিক একইভাবে এক্স থেকে 6 কি রয়েছে? বিয়োগ, তাহলে বিয়োগ। বুঝতে পারলে? এর পরেরটা দেখো 6x, তাহলে এটা আমরা কি লিখবো? এক্স এর কত গুণ রয়েছে? 6 গুণ হয়ে গেল। এর পরে যেটা ছিল এক্স গ্রেটার দেন 6 নিয়েছিলাম, তাহলে এটা আমরা কি লিখবো? দেখো এক্স গ্রেটার দেন 6, তাহলে এক্স 6-এর থেকে বৃহত্তর, গ্রেটার দেন মানে কি? বৃহত্তর, তাহলে লিখবো এক্স 6-এর থেকে বৃহত্তর। বুঝতে পারলে? তাহলে আমরা চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে চারটে আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করেছি, তৈরি করে তাদের মধ্যে পার্থক্য খুঁজে ফেলেছি। বুঝতে পারলে? এর পরের দাগেরটা দেখো, 4-এর দাগেরটা। একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও, দেখো এখানে একটা বক্স দেওয়া রয়েছে, এখানে বলেছিল দুটি আলাদা ধ্রুবক, একটা ধ্রুবক দেওয়া রয়েছে আর একটা ধ্রুবক আমাদের নিজেদের মনের মতো বসাতে হবে। বুঝতে পারলে? দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে একটা চল সংখ্যা এক্স হবে আর দুটো আলাদা ধ্রুবক, একটা দেওয়া রয়েছে আর একটা আমাদের নিতে হবে, দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো 4-একটা প্রথমে আমরা এইভাবে লিখে নেব যে একটি চল সংখ্যা এক্স ও দুটি ধ্রুবক, দেখো একটা 9 দেওয়া ছিল আর একটা ধরে নিচ্ছি আমি 4, তাহলে 9 ও 4 দিয়ে তৈরি 4টি বীজগাণিতিক সংখ্যামালা হলো, দেখো একটা চল নিতে হবে এক্স আর দুটো ধ্রুবক নিতে হবে, একটা 9 ও একটা 4। তাহলে দেখো প্রথম সংখ্যামালাটা আমরা লিখছি 9x প্লাস 4, দেখো একটা চল রয়েছে আর দুটো ধ্রুবক রয়েছে, একটা 9 একটা 4, হলো একটা সংখ্যামালা। আর একটা লিখছি 9x মাইনাস 4 লিখছি, এটাও হবে। আবার একটা লিখছি ধরো 4x প্লাস 9, আবার একটা লিখে দিচ্ছি 4x মাইনাস 9। বুঝতে পারলে? তাহলে 4টে সংখ্যামালা তৈরি করে ফেললাম। এবার দেখো শুধু আমাদের সংখ্যামালাই তৈরি করতে বলেছিল, আমাদের কিন্তু এদের মধ্যে পার্থক্য খুঁজতে বলেনি। তো আমি পার্থক্যটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কথায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো 9x প্লাস 4, এটা আমরা কি লিখবো? দেখো এক্স এর 9 গুণের সাথে 4-এর সমষ্টি, তাহলে লিখে দেবো এইভাবে এক্স এর 9 গুণের সাথে 4-এর সমষ্টি হয়ে গেল। এরপরে 9x মাইনাস 4 ছিল, 9x মাইনাস 4, তাহলে এটা আমরা কি লিখব? এক্স এর 9 গুণের থেকে 4 কি বিয়োগ, এক্স এর 9 গুণের থেকে 4 বিয়োগ। বুঝতে পারলে? এর পরেরটা ছিল দেখো 4x প্লাস 9, 4x প্লাস 9, ঠিক একইভাবে লিখব এক্স এর 4 গুণের সাথে 9-এর সমষ্টি, এক্স এর 4 গুণের সাথে 9-এর সমষ্টি। আর তারপর একটা দেখো 4x মাইনাস 9 ছিল, তাহলে 4x মাইনাস 9, এটা লিখবো কি? এক্স এর কত গুণ? 4 গুণ, তাহলে 4 গুণ থেকে 9 কি রয়েছে? বিয়োগ রয়েছে, তাহলে লিখে দেবো 9 বিয়োগ। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা এখানে একটা চল সংখ্যা এক্স ও দুটো ধ্রুবক 9 ও 4 দিয়ে
চারখানা বীজগাণিতিক সংখ্যামালা এখানে তৈরি করেছি। যদিও তাদের মধ্যে পার্থক্য খুঁজতে বলেনি, তাও আমি তোমাদের পার্থক্যটা এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের আরও একবার প্র্যাকটিস হয়ে যায়। বুঝতে পারলে এইটা করার দরকার নেই। এরপরে দেখো 5 দাগেরটা, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি। এখানে বলেছে কি দুটো যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে, অর্থাৎ এখানে দুটো যে কোনো চল আমাদের মনের মতো নিতে হবে আর একটা ধ্রুবক যে কোনো আমাদের নিজেদের মতো নিতে হবে। বুঝতে পারলে? দিয়ে 4 রকমের সংখ্যামালা তৈরি করতে হবে এবং সেই সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজতে হবে, ঠিক আছে। তো দেখো 5 দাগেরটা, তাহলে প্রথমে আমরা দুটো চল ধরে নেব প্রথমে, ঠিক আছে। তাহলে লিখব মনে করি দুটি চল যথাক্রমে x ও y, দুটো চল ধরে নিলাম। এবার একটা ধ্রুবক নিতে হবে, একটি ধ্রুবক নিচ্ছি কত, 2 নিচ্ছি, ঠিক আছে। একটি ধ্রুবক আমরা 2 নিলাম। এবার আমরা এইভাবে লিখে নেব যে দুটি চল, দেখো চলটা আমি পাশে উল্লেখ করে দিচ্ছি ব্র্যাকেটে, x ও y, এবং একটি ধ্রুবক, ধ্রুবকটা কত ধরেছি 2, দিয়ে 4টি আলাদা বীজগাণিতিক সংখ্যামালা হলো, দেখো এখানে একটা দিয়ে তৈরি লিখে দেবে, দিয়ে তৈরি 4টি আলাদা বীজগাণিতিক সংখ্যামালা হলো। ঠিক আগের মতো করেই তৈরি করব। এখন দেখো দুটো চল থাকবে আর একটা ধ্রুবক থাকবে। তাহলে ধরো আমি একটা নিচ্ছি সংখ্যামালা 2x + y, দেখো দুটো চল রয়েছে, একটা ধ্রুবক রয়েছে, 2 ধরেছিলাম ধ্রুবক, 2 নিতে হয়েছে সেই জন্য, আর চল x ধরেছিলাম একটা, y ধরেছিলাম একটা। বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালাটা লিখছি 2x - y দিয়ে দিচ্ছি একটা, এর পরেরটা নিচ্ছি দেখো 2y + x একটা নিচ্ছি, আর একটা নিচ্ছি ধরো 2y - x। তাহলে দেখো 4টে সংখ্যামালা আমরা তৈরি করে ফেললাম। এবার এদের মধ্যে পার্থক্য খুঁজতে হবে। তো কিভাবে পার্থক্য খুঁজতে হয় সেটা আমি তোমাদের একটু আগেই বলে দিলাম। তো এই সংখ্যামালাগুলোকে আমরা কথায় লিখবো এবার। তো প্রথমে 2x + y ছিল, তাহলে এটাকে কি লিখবো, x এর 2 গুণের সাথে y এর সমষ্টি। তাহলে x এর 2 গুণের সাথে y এর সমষ্টি। এর পরেরটা কি ছিল, 2x - y, তাহলে x এর 2 গুণের থেকে y বিয়োগ, x এর 2 গুণের থেকে y বিয়োগ। এর পরেরটা কি ছিল, 2y + x। তাহলে এবার দেখো y এর 2 গুণ, তাহলে y এর 2 গুণের সাথে x এর সমষ্টি, তাহলে লিখে দেবো y এর 2 গুণের সাথে x এর সমষ্টি হয়ে গেল। আর শেষ সংখ্যামালাটা কি নিয়েছিলাম, 2y - x, তাহলে y এর 2 গুণের থেকে x বিয়োগ, তাহলে লিখবো এইভাবে y এর 2 গুণের থেকে x বিয়োগ। বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল। তাহলে দুটো যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে আমরা যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করলাম এবং সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য আমরা খুঁজে ফেললাম। এইবার 4 দাগেরটা দেখো, বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলাই। তো আমাদের এই বাম পক্ষের সাথে ডান পক্ষটা মিল করতে হবে। বুঝতে পারলে? তো প্রথমে দেখো x + y = y + x, এটা দেওয়া রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এদিকে বাম দিকে কি ছিল, সমান চিহ্নের বাম দিকে x + y, ডান দিকে কি হয়েছে, y + x। তাহলে দেখো সমান চিহ্নের ডান দিকটায় এই যে x ছিল, এই x এর জায়গায় এই yটা চলে এসছে, আর এই y এর জায়গায় এই xটা চলে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে এই x ও y এরা দুজন পরস্পর স্থান বিনিময় করে ফেলেছে। তাই জন্য এই নিয়মটাকে আমরা বলবো বিনিময় নিয়ম।
দেখো যেহেতু এখানে যোগ রয়েছে তাই এটাকে আমরা বলবো যোগের বিনিময় নিয়ম। বুঝতে পারলে? এবার ডান পক্ষে যোগের বিনিময় নিয়ম আছে কিনা দেখো, দেখো এখানে রয়েছে যোগের বিনিময় নিয়ম। বুঝতে পারলে? তাহলে এটা সোজা আমরা এটা লিখে দেবো। তো আমি এখানে শুধু বাম পক্ষগুলো লিখেছি, আর এই বাম পক্ষের সাথে ডান পক্ষে যেটা মিলেছে সেটা এর সোজা আমরা লিখে দেবো। বুঝতে পারলে? তাহলে দেখো কোনটা মিলল, যোগের বিনিময় নিয়ম। তাহলে আমরা এর সোজা লিখে দেবো যোগের বিনিময় নিয়ম। হয়ে গেল। এর পরেরটা দেখো, এর পরেরটা বই থেকেই দেখো তোমরা 4 একক দেওয়া ছিল। এখানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক ব্র্যাকেটে বলা রয়েছে। তাহলে এখানে এই এটা কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। বুঝতে পারলে? তাহলে এটার সাথে আমরা মিল করব কি, এই যে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এর সোজা আমরা এটা লিখে দেবো। বুঝতে পারলে? তাহলে লিখে দেবো বর্গক্ষেত্রের পরিসীমা। এর পরেরটা দেখো x গুণ y সমান y গুণ x। তাহলে দেখো এইটাও ঠিক আগেরটার প্রথমটার মতনই। দেখো এখানে সমান চিহ্নের ডান দিকে এসে কি হয়েছে, দেখো এখানে এই যে x এর জায়গায় এই yটা চলে এসছে, আর এই y এর জায়গায় এই xটা চলে গেছে। দেখো এই y গুণ xই হয়েছে। তাহলে এটা বিনিময় নিয়ম, কিন্তু এটা গুণ আছে, তাহলে এটা গুণের বিনিময় নিয়ম। বুঝতে পারলে? তাহলে এখানটা লিখবো আমরা কি, গুণের বিনিময় নিয়ম। গুণের বিনিময় নিয়ম। ঠিক আছে। এর পরেরটা দেখো 2 গুণ a প্লাস b একক। এখানে ব্র্যাকেটে বলা রয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক। তাহলে এখানে এই যে এটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। বুঝতে পারলে? আর এখানে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা রয়েছে, তাহলে এটার সাথে এটা মিল হবে। ঠিক আছে। তাহলে এটার পাশে আমরা কি লিখবো, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে। আর দেখো একটাই পরে রয়েছে p গুণ m প্লাস n সমান p গুণ m প্লাস p গুণ n। দেখো p গুণ m প্লাস n সমান কি হয়েছে, p এর সাথে m এর গুণ হয়েছে একবার, প্লাস আবার p এর সাথে n এর গুণ হয়েছে একবার। তো এই যে নিয়মটা দেয়া রয়েছে এই নিয়মটাকে বলে বিচ্ছেদ নিয়ম। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে বিচ্ছেদ নিয়ম রয়েছে, তাহলে এটার সাথে আমরা বিচ্ছেদ নিয়ম মিল করে দেবো। তাহলে এটা লিখবো কি, বিচ্ছেদ নিয়ম। বুঝতে পারলে? তাহলে আমরা বাম পক্ষের সাথে এই দিকের বাম পক্ষের সাথে ডান পক্ষ আমরা মিল করে ফেললাম। এর পরের অঙ্কগুলো দেখো 5 দাগের গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। তাহলে এখানের এই গল্পগুলো পড়ে এই যে ফাঁকা ঘরগুলো দেয়া রয়েছে এই ফাঁকা ঘরগুলো ভর্তি করতে হবে। ঠিক আছে। তো দেখো প্রথমে এর দাগেরটা, মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে ড্যাশ বছর। তাহলে মুক্তির এখন বয়স বলে দেয়া রয়েছে কত বছর, x বছর। 4 বছর পরে মুক্তির বয়স কত হবে সেটা আমাদের বার করতে হবে। বুঝতে পারলে? তো দেখো তোমরা 5 দাগের এই অঙ্কটা। তো আমি প্রথমে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। দেখো ধরো তোমার বয়স এখন 12 বছর। আমি বললাম 4 বছর পর তোমার বয়স কত বছর হবে সেটা তুমি হিসাব করো। তুমি কি করবে, এই 12-র সাথে 4টা যোগ করে দেবে, কারণ 4 বছর পর বার করতে বলেছি। তাহলে 12-র সাথে 4 যোগ করলে কত হবে, 16 বছর। তাহলে তুমি কি করলে, এখনের বয়স থেকে 4 বছর যোগ করে দিলে, তাহলেই তুমি 4 বছর পরের বয়স পেয়ে গেলে। তাহলে এখানে দেখো মুক্তির এখনের বয়স বলা রয়েছে x বছর, 4 বছর পরে বার করতে বলেছে বয়সটা। তাহলে আমরা কি করবো, এখানে ঠিক একইভাবে x এর সাথে 4 যোগ করে দেবো, তাহলেই আমরা মুক্তির 4 বছর পরে বয়স কত হবে সেটা পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা এইভাবে লিখে নেব যে 4 বছর পরে মুক্তির বয়স হবে x প্লাস 4 বছর। ব্যাস এটাই অ্যান্সার হয়ে গেল। এর পরের দাগেরটা দেখো, বিয়ের দাগেরটা, ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল ড্যাশ বছর। দেখো এখন ফিরোজের এখনকার বয়সটা বলে দেওয়া রয়েছে y বছর,
7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো এটা ঠিক আগের অঙ্কর মতনই অঙ্ক। দেখো তাহলে এবারও যদি আমি একটা উদাহরণ নিই, তোমার ধরো এখন বয়স 12 বছর, আমি বললাম যে 7 বছর আগে তোমার কত বয়স ছিল, তাহলে আগে বলেছি তার মানে তুমি কি করবে, 12 থেকে 7 মাইনাস করে দেবে, তাহলেই পেয়ে যাবে। তাহলে 12 থেকে 7 মাইনাস করলে কত হয়, 5 বছর। তাহলে 7 বছর আগে তোমার বয়স ছিল 5 বছর, তাহলে এখনকার বয়স থেকে তুমি 7 বছর বিয়োগ করে দিলে। দেখো তাহলে এখানে আমরা কি করব, এখনকার বয়সের থেকে আমরা 7 বছর বিয়োগ করে দেবো, তাহলেই 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল সেটা পেয়ে যাব। তাহলে এইভাবে লিখে নেব বিয়ের দাগেরটা, যে 7 বছর আগে ফিরোজের বয়স ছিল, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল। দেখো এখনকার বয়স বলে দেওয়া ছিল কত, y বছর, তাহলে y থেকে আমরা 7 বছর আগে, তার মানে 7টা কি করব, বিয়োগ করে দেবো, y মাইনাস 7 বছর। বুঝতে পারলে, এটাই অ্যান্সার। এরপরের দাগেটা দেখো, সি এরটা, কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ আছে। সাহিদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। তাহলে দেখো অঙ্কটা একটু ভালো করে বোঝো। বলেছে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ আছে। তাহলে সাহিদার বাগানে কয়টি চারা গাছ আছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা একটু দেখো, সি এর দাগেরটা দেখো। বলেছে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে। তো প্রথমে আমি লিখে নিচ্ছি, কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে। এবার বলেছে সাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে, অর্থাৎ কুমুদের বাগানে যা চারা গাছ রয়েছে সাহিদার বাগানে তার 3 গুণ চারা গাছ রয়েছে। ঠিক আছে, তাহলে কুমুদের বাগানে এখানে তো বলাই আছে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, তাহলে এবার আমরা বার করব সাহিদার বাগানে চারা গাছ আছে। সাহিদার বাগানে চারা গাছ আছে কুমুদের বাগানের 3 গুণ, অর্থাৎ কুমুদের বাগানে ছিল এক্সটি, তাহলে এক্স এর 3 গুণ, 3 গুণ মানে গুণ 3। বুঝতে পারলে, এতটি হয়ে গেল। তাহলে এক্স গুণ 3 মানে আমরা এটাকে এইভাবে লিখবো না, আমরা লিখবো এটাকে 3x। প্রথমে এই ধ্রুবকটাকে লিখতে হয়, তারপর চলটাকে লিখতে হয়। ঠিক আছে, 3xt। তাহলে হয়ে গেল। তাহলে সাহিদার বাগানে চারা গাছ আছে কটা, 3xt। তাহলে এখানে কত হবে, 3x। বুঝতে পারলে। এরপর দেখো ডি এর দাগেরটা, দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল ড্যাশ টাকা। তাহলে দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও কি বলেছে। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয়েছে, হাবিব সেখানে x টাকা চাঁদা দিয়েছে। এখানে বলেছে মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিয়েছে, তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিয়েছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো তোমরা খাতায় দেখো। প্রথমে হাবিব কত টাকা চাঁদা দিয়েছে, হাবিব চাঁদা দিয়েছে কত টাকা, বলা ছিল হচ্ছে x টাকা। ঠিক আছে, এবার মুস্কান কি করেছে, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিয়েছে। তাহলে দেখো মুস্কান, আমি লিখে নিচ্ছি আগে যে মুস্কান চাঁদা দিয়েছে কত টাকা চাঁদা দিয়েছে, হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তাহলে হাবিবের দ্বিগুণ, হাবিব চাঁদা দিয়েছে x টাকা, হাবিবের দ্বিগুণ তাহলে কত হবে, x গুণ 2, দ্বিগুণ মানে 2 গুণ, তার থেকে আবার 10 টাকা বেশি, বেশি মানে কি যোগ, তাহলে যোগ 10, এত টাকা। বুঝতে পারলে। তাহলে দেখো x গুণ 2 মানে কি, x গুণ 2 মানে হচ্ছে 2x, আর প্লাস 10 ছিল যেমন লিখে দেবো, তাই 2x প্লাস 10 টাকা। এটা হচ্ছে মুস্কান চাঁদা দিয়েছে, আর এটাই আমাদের বার করতে বলেছিল। দেখো বেরিয়ে গেল, তাই 2x প্লাস 10 টাকা হয়ে গেল। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এরপরেরটা দেখো ইয়েরটা, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম,
আমিনুরের উচ্চতা 1 সেন্টিমিটার হলে ডেভিডের উচ্চতা ড্যাশ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে বলা রয়েছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, আর আমিনুরের উচ্চতা এখানে দেওয়া রয়েছে কত, x সেন্টিমিটার। তাহলে ডেভিডের উচ্চতা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা এইভাবে বার করব। তাহলে আমিনুরের উচ্চতা প্রথমে দেওয়া রয়েছে, লিখে নেব x সেন্টিমিটার। তাহলে ডেভিডের উচ্চতা কি হবে, বইয়েতে বলাই ছিল ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে ডেভিডের উচ্চতা হবে আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম মাইনাস 3 এত সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে ডেভিডের উচ্চতা x মাইনাস 3 সেন্টিমিটার। এটাই জানতে চেয়েছিল, এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? তো এর পরে দেখো 6 দাগেরটা, নিজে গল্প তৈরি করি। এর দাগেরটা দেখো x প্লাস 18 টাকা। দেখো এখানে গল্পটা তৈরি করে দেওয়া রয়েছে। সি এরটা 5x বছর। তাহলে দেখো সি এরটা 5x বছর। তাহলে এটাকে এইভাবে লিখব যে দেবার বর্তমান বয়স x বছর। ঠিক আছে, দেবার বাবার বয়স দেবার বয়সের 5 গুণ হলে দেবার বাবার বয়স হবে, তাহলে দেবার বর্তমান বয়স x বছর, দেবার বাবার বয়স দেবার বয়সের 5 গুণ। তাহলে দেবার বাবার বয়স কত হবে বলো তো, 5x বছর। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এর পরেরটা দেখো, ডি এরটা p/4t। ডি এরটা p/4t। তাহলে দেখো, তাহলে এটা ঠিক লিখবো এইভাবে যে বাবা দোকান থেকে পিটি লজেন্স কিনে আনলেন। ঠিক আছে, কিনে আনলেন, তা আমাদের 4 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। সমান ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে লজেন্স পেলাম কটা করে বলো তো। দেখো, বাবা দোকান থেকে পিটা লজেন্স কিনে এনেছিল, আমাদের 4 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে আমরা প্রত্যেকে লজেন্স পেলাম p/4t করে। বুঝতে পারলে? এরপরের দাগেটা দেখো, ইয়ের দাগেরটা 2x প্লাস 3 মিটার। ইয়ের দাগেরটা 2x প্লাস 3 মিটার। তাহলে এটাকে এইভাবে লিখব যে মিনার একটি জামা তৈরি করতে x মিটার কাপড় লাগে। লিখব যে মিনার দিদির একটি জামা তৈরি করতে দ্বিগুণ অপেক্ষা 3 মিটার কাপড় বেশি লাগে। ঠিক আছে, তাহলে সুতরাং মিনার
দিদির একটি জামা তৈরি করতে কত কাপড় লাগে? ঠিক আছে, তাহলে উত্তরটা একবার লিখে দিচ্ছি। মিনার দিদির একটি জামা তৈরি করতে কত লাগবে? 2x + 3 মিটার কাপড়। 2x + 3 মিটার কাপড় লাগে। তাহলে মিনার একটি জামা তৈরি করতে x মিটার কাপড় লাগছে, আর মিনার দিদির একটা জামা তৈরি করতে মিনার দ্বিগুণ অপেক্ষা 3 মিটার কাপড় বেশি লাগছে। সুতরাং মিনার দিদির একটি জামা তৈরি করতে 2x + 3 মিটার কাপড় লাগছে। বুঝতে? এফের দাগেরটা দেখো, 3x - 5 ঘন্টা। তাহলে এটা দেখো, 3x - 5 ঘন্টা। তাহলে এটাকে এইভাবে লিখব যে সুমন প্রত্যহ x ঘন্টা করে পড়াশোনা করে। ঠিক আছে, দেবা প্রত্যহ সুমনের 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে দেবা প্রত্যহ পড়াশোনা করে কত ঘন্টা বলো তো? দেখো, সুমন প্রত্যহ x ঘন্টা করে পড়াশোনা করছে, দেবা প্রত্যহ সুমনের 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করে। তাহলে দেবা প্রত্যহ পড়াশোনা করে 3x - 5 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে দেখো, গল্পগুলো তৈরি করে ফেললাম। ঠিক আছে, আর তোমাদের কোষে দেখি 5.2 এই 6 দাগ পর্যন্তই অঙ্ক ছিল। আমি তোমাদের সমস্ত অঙ্কগুলোর সমাধান করিয়ে দিলাম। বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান পেতে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো।